মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল। জেল গেটে নিরাপত্তা জোরদার, সারা দেশে সতর্কাবস্থায় বিজিবি। যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী। কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন তার স্বজনরা। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। আলবদর বাহিনী গঠন করে শেরপুরে গণহত্যা চালিয়েছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান। সোহাগপুরে হত্যা করা হয় 144 জনকে। এবং কালবৈশাখী ঝড়ে আর শিলাবৃষ্টিতে কুষ্টিয়ায় 3 জনের মৃত্যু, লণ্ডভণ্ড 1.5 সহস্রাধিক বাড়িঘর। বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি সৌমিত্র শুভ্র। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ সোমবার সকালে এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, গণহত্যার দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন কামারুজ্জামান। তবে ক্ষমা চান বা না চান, রায় কার্যকর কবে করা হবে তার সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে আসামিপক্ষ জানিয়েছেন, কামারুজ্জামানের সাথে দেখা করে ক্ষমা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আফজাল হোসেনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা কামারুজ্জামান শেষ আইনি লড়াই হিসেবে গত 5 মার্চ আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানায়। এই আবেদনের উপর উভয় পক্ষের শুনানি শেষ হয় রোববার। সোমবার সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এ রায়ের ফলে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকলো। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কামারুজ্জামানের আর কোনো পথ খোলা নেই। তবে এখন রায় কার্যকর করবে সরকার। তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবেন, চাইবেন কিনা, প্রাণ ভিক্ষা চাইবেন কিনা, সে ব্যাপারে তাকে জানানো হবে, জেল কর্তৃপক্ষ জানাবে। উনি যদি মার্সি পিটিশন করেন, প্রাণ ভিক্ষা চান, সেই ক্ষেত্রে এটা রাষ্ট্রপতির এখতিয়ার, এবং রাষ্ট্রপতির কাছ থেকে যদি সেটা প্রত্যাখ্যাত হয় বা উনি যদি কোনো দরখাস্ত না করেন, সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজনকে তার সাথে দেখার সুযোগ দেওয়া হবে এবং তারপরেই ঠিক করা হবে কোন দিন তার এই দণ্ড কার্যকর করা হবে। এদিকে উচ্চ আদালতের এমন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশিষ্টজনেরা। সোহাগপুরের গণহত্যা, এত নৃশংস গণহত্যা, সেই গণহত্যার বিচার এত বছর পরে একটা চূড়ান্ত রূপ পেল, সেটাতে আমি মনে করি যে আজকে সেটি একটি অর্জন সবার জন্য, বাংলাদেশ তো বটে এবং বিশ্বের সভ্যতার জন্য এটি একটি অর্জন। দেশবাসী আনন্দিত, আমি মনে করি মুক্তিযোদ্ধারা আনন্দিত, সবচেয়ে বেশি আনন্দিত সেই সোহাগপল্লীর বিধবারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3য় মামলা হিসেবে আলবদর নেতা কামারুজ্জামানের মামলাটির সমস্ত আইনি প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করা হলো। আজ থেকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষণ গণনা শুরু হবে। তবে আইন অনুযায়ী রায়টি কবে কার্যকর করা হবে তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র সরকারের রয়েছে। এদিকে রিভিউ আবেদন খারিজের পর কামারুজ্জামানের সাথে দেখা করার অনুমতি চেয়ে তারা আইনজীবীরা আবেদন জানালেও অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ছাড়া উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না, এই বিষয়টি কিভাবে সিদ্ধান্ত নেবেন, জেল কর্তৃপক্ষ আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেননি। গত বছরের 3রা নভেম্বর জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে গত 19 ফেব্রুয়ারি তার মৃত্যু পরোয়ানা কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানের মামলার দীর্ঘ শুনানি শেষে 2013 সালের 9 মে মানবতা বিরোধী 7টি অপরাধের মধ্যে 2টি অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দর্শক, এক নজরে এবার দেখে নেব 71-এ কামারুজ্জামানের করা সে অপরাধের আদ্যপান্ত। 1971 সালে ইসলামী ছাত্র সংঘের বৃহত্তর ময়মনসিংহ জেলার সভাপতি ছিলেন জামায়াত নেতা কামারুজ্জামান। তার নেতৃত্বে আলবদর বাহিনী গঠন করে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করা হয়। কামারুজ্জামানের নেতৃত্বে 71-এর 25শে জুলাই শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুরে চালানো হয় গণহত্যা। 144 জনকে হত্যার পাশাপাশি ধর্ষণ করা হয় অসংখ্য মা বোনকে, যে গ্রাম বর্তমানে বিধবা পল্লী নামে এখনো পরিচিত। এখন আছে কুখ্যাত সে কামরুজ্জামান,
সে এমন কোনো কাজ করে নাই যেটা দুঃখের সাথে বলতে হয় এটা মানুষ করতে পারে না, এটা অমানসিক। প্রয়াত সুরেন্দ্রমোহন সার একটা নয়নিবাজার একটা তার বাসা আছে, এই বাসা তো ফলায় যায়। তারপরে তখন ওই বাসায় ও মানে দখল নেয় সেখানে টর্চার সেল এইটা গঠন করে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র বাঙালিকে ধরে এনে শেরপুরের মৃগী নদীর ওপর শেরি ব্রিজে গুলি করে হত্যা করা হয়। ময়মনসিংহের ডাকবাংলোকে করা হয় নির্যাতন ক্যাম্প। হত্যা করা হয় বদিউজ্জামান, আব্দুল হান্নান, দারা সহ 20 জনকে। কামারুজ্জামান এবং তার সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে ধরে এনে রাজাকার আলবদরের প্রশিক্ষণ দিত। তাদেরই একজন মোহন মুন্সি। সে সময় তার দায়িত্ব ছিল টর্চার সেল পাহারা দেয়া। তার বর্ণনায় উঠে আসে কামারুজ্জামানের পৈশাচিক নির্যাতনের নানা বর্ণনা। বদর বাহিনী আর ওই যে রাজাকার গুলি করানো লাগবো, সোজা কথা। আচ্ছা, যেটি উমরা গেছে গা ওটি দে হিন্দু ডাইনে কলেমা পরে তার উপরে গুলি করছে ঠিক কামারুজ্জামান। আলবদরের এই নেতার বিরুদ্ধে আনা 7টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হলেও সোহাগপুরে গণহত্যা এবং গোলাম মোস্তফাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল 2। বাকি 3টি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় তাকে। গত বছরের 3রা নভেম্বর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ, যা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে 19 ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার ক্ষেত্রে জেল কোড অনুযায়ী 7 দিনের বিধান প্রযোজ্য হবে না। মাননীয় আপিল বিভাগ পরিষ্কার বলে দিয়েছেন যে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না। সেই ক্ষেত্রে জেল কোডের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে ওনাকে 7 দিন উনি পাবেন ইয়ে করতে, ক্ষমা প্রার্থনা করতে, সেই সব এই ব্যাপারে প্রযোজ্য না। ওনাকে একটা সুযোগ দেওয়া হবে, উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন কি না। দ্বিতীয় হচ্ছে যে ওনার আত্মীয় স্বজনের সাথে দেখা করার আরেকটা সুযোগ দিতে হবে। আমি যতদূর জানি কারা কর্তৃপক্ষ অলরেডি আত্মীয় স্বজনকে তার সাথে দেখা করার জন্য বলে দিয়েছেন আজকে। আমরা আনুষ্ঠানিকতা পালন করে এটা যত শীঘ্র সম্ভব সেটা আমরা রায় কার্যকর করব। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের আইনজীবীরা জানিয়েছেন, তারা জেলগেটে সাক্ষাতের জন্য যে অনুমতি চেয়েছিলেন তা পাওয়া যায়নি। বিকেল 3টায় তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জেল কর্তৃপক্ষের কাছে ওনার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আমরা একটি দরখাস্ত করেছিলাম। জেল কর্তৃপক্ষ কিছু আগে আমাদেরকে জানিয়েছেন আইনজীবীদের দেখা করার অনুমতি তারা দিবেন না। আমরা বলেছি যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ছাড়া উনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি চাইবেন না এই বিষয়টি কিভাবে সিদ্ধান্ত নেবেন। জেল কর্তৃপক্ষ আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেননি। এদিকে এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুমেল, সৌমিত্র, আপনি জানেন যে আজকে সকালবেলায় কিন্তু কামারুজ্জামানের যে রিভিউ আবেদনটি ছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তো এর পরপর যেটি হয়েছে যে এখানে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি এবং সবশেষ যে খবরটি আমার কাছে আছে সেটি হচ্ছে যে বিকেল 5টা থেকে 6টার মধ্যে কামারুজ্জামানের পরিবারের সদস্যদেরকে এই কারা ফটকে ডেকে পাঠানো হয়েছিল কারা কর্তৃপক্ষের কাছ থেকে। তো কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা কিন্তু এই এলাকায় এসে পৌঁছননি। সবশেষ 4:40 কামারুজ্জামানের ছেলের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। তো তখন তিনি যেটি জানিয়েছিলেন যে তারা কাছাকাছি আছেন, কিন্তু এখন এরপরে প্রায় 1.5 ঘন্টা মতো সময় চলে গেছে, কিন্তু তাদের কাউকে আমরা এখানে আসতে দেখিনি এবং এই মুহূর্তে তাদের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাদের ফোনও বন্ধ রয়েছে। আর এইদিকে 5টার কিছু পরে সিনিয়র জেল সুপার ফরমান আলী তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি তখন যেটি জানিয়েছিলেন যে সেই 5টা সোয়া 5টা পর্যন্ত তখন পর্যন্ত তার কাছে যে রিভিউ আবেদনের যে আদেশ, অর্থাৎ যেই মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে আদেশে, সেই কপিটি এখন পর্যন্ত তার কাছে এসে পৌঁছায়নি। তবে তিনি যেটি বলেছিলেন যে কোনো মুহূর্তেই তার কাছে সেটি এসে পৌঁছতে পারে। তো এই হচ্ছে এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা এখানে অপেক্ষা করছি যে কামারুজ্জামানের
পরিবারের সদস্যরা হয়তো আসবেন, এসে কামরুজ্জামানের সঙ্গে দেখা করবেন এবং যে সবচেয়ে যদি এখানে যেই রিভিউ আদেশের যে কপিটি সেটি এসে এখানে পৌঁছায় তাহলে সেটি জানার সঙ্গে সঙ্গে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর এখানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধের 7টি অভিযোগ ছিল এই আলবদর কমান্ডার কামরুজ্জামানের বিরুদ্ধে। তার মধ্যে ট্রাইব্যুনাল থেকে 5টি অভিযোগ প্রমাণিত হয়েছিল এবং প্রমাণিত 5টি অভিযোগের মধ্যে সোহাগপুর গণহত্যা এবং মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যা, এই 2টি হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল 2 এবং বাকি যে 3টি অভিযোগ ছিল সেই 3টি অভিযোগে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো পরবর্তী ট্রাইব্যুনাল 2 এর এই আদেশের বিরুদ্ধে কামরুজ্জামান আপিল করেছিলেন এবং আপিলে যেটি বলা হয়েছিল যে কামরুজ্জামানের যে সোহাগপুর গণহত্যা সেটির জন্য তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল এবং গোলাম মোস্তফাকে হত্যার জন্য তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো আজকে যে রিভিউর আদেশটি এসেছে সেটিতেও কিন্তু সেই আপিল বিভাগের একই আদেশ বহাল রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা এখন এখানে অপেক্ষা করছি যে কামরুজ্জামানের পরিবারের সদস্যরা এখানে আসবেন সেই জন্য, এবং সিনিয়র জেল সুপার আমাদেরকে যেটি বলেছিলেন যে 5:15 পর্যন্ত তার কাছে আদেশের কপি এসে পৌঁছায়নি, কিন্তু তিনি আমাদের কাছে আশাবাদ জানিয়েছিলেন যে সেটি যে কোনো মুহূর্তে আসতে পারে। তো আমরা যেটি জানি তার কাছে জানতে চেয়েছিলাম যে আমরা জানি যে বিকেল 5টার পরে আসলে অফিসের কর্মঘণ্টা শেষ হয়ে যায়, তাহলে তারপরে কি আসার কোনো সম্ভাবনা আছে কিনা। তো তিনি বলেছিলেন যে সেইটি কোনো বিষয় না, 5টার পরেও তার কাছে সেটি এসে বিশেষ ব্যবস্থায় হয়তো পৌঁছতে পারে। সৌমিত্র। দর্শক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। এদিকে কামরুজ্জামানের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এর মধ্যে চট্টগ্রামে 9 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে 3 প্লাটুন এবং জেলার জামায়াত শিবির অধ্যুষিত সীতাকুণ্ড, সাতকানিয়া এবং লোহাগড়ায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বিজিবির 4টি অস্থায়ী ক্যাম্পকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড মিরের সরাই অংশে 3টি এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এদিকে কামরুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় সারা দেশে মঙ্গল ও বুধবার হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। দেখছেন বাংলার সময়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। বিকেল 4টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় অভিযুক্ত জামায়াত নেতার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে বিকেল 5টার দিকে একটি গণমিছিল বের করা হয়। এই মিছিলটি শাহবাগ টিএসসি হয়ে আবারও শাহবাগে এসে শেষ হয়। এ সময় ঘোষণা দেওয়া হয় জামায়াত নেতা কামরুজ্জামানের রায় কার্যকর না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। বাংলার সময় আরো থাকছে। বাংলাদেশ বিমানের বহরে নতুন 2টি উড়োজাহাজ সংযোজন হওয়ায় সিলেট এবং যশোরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু। তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে উভয় দেশের জল, স্থল এবং রেলপথ ব্যবহারের সুযোগ রেখে বাণিজ্য চুক্তি সই হচ্ছে ভারতের সাথে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর কয়েকটি জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্সে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন তিনি। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালী ও বরিশাল এবং হাওড় বেষ্টিত নেত্রকোনা, এই 3 জেলার শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে এ সময় সংযুক্ত ছিল ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন খাতের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে গতিশীল করতে প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমাদের দুর্ভাগ্য যে এই জ্বালাও পোড়াও নানা ধরনের সন্ত্রাসী জঙ্গি কাজ করে কয়েকটি দল যেভাবে মানুষের ক্ষতি করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কাজে এই ধরনের ঘটনা যেন আর কেউ ঘটাতে না পারে এবং জঙ্গিবাদী কোনো কর্মকাণ্ড যেন বাংলাদেশে না হয়, অবশ্যই সেই ব্যাপারে আপনারা
যথাযথভাবে পদক্ষেপ নেবেন। প্রত্যেক উপজেলা আমাদের ফায়ার সার্ভিস স্টেশন করার কথা। প্রত্যেকটা জেলা হাসপাতালে পর্যায়ক্রমিকভাবে আমরা বার্ন ইউনিট করে দেব। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদের বৈঠক, যেখানে অনুমোদন দেয়া হয় ভারত বাংলাদেশের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়ার। এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। মেয়াদ শেষে দুই দেশের অনাপত্তি না থাকলে আপনা আপনি এই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। এই চুক্তি যখন কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। আগে ছিল চুক্তির মেয়াদ 3 বছর, এখন থেকে এটা হবে চুক্তির মেয়াদ 5 বছর হবে এবং অটো রিনিউয়াল। তবে যদি কোনো পক্ষ রিনিউয়াল করতে না চায় তাহলে এটা নোটিশ দিয়ে রিনিউয়াল নাও করতে পারবে। এছাড়া দ্য পোর্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015-র খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা, যেখানে 1908 সালের বন্দর আইনে যোগ করা হয়েছে নতুন ধারা। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, নৌবন্দর সচল রাখার জন্য নতুন কোনো স্থাপনা নির্মাণ করা হলে তার লিগ্যাল প্রোটেকশন দেবে নতুন এই ধারাটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ পিটিশনের চূড়ান্ত রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে সকালে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। আমরা শুধু বিচার শুরু করিনি, বিচারের রায় হয়েছে, রায় কার্যকরও করা শুরু হয়েছে। আজকে কামরুজ্জামানের যুদ্ধ অপরাধের বিরুদ্ধে তার যে রায় হয়েছিল, সেই রায়ের রিভিউ পিটিশনের চূড়ান্ত রায় আজকে ঘোষিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে এবং বাংলাদেশের সমস্ত শান্তিকামী মানুষের, মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তি এবং সমর্থকদের পক্ষ থেকে আমরা এই রায়কে স্বাগত জানাই। এদিকে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ি শেরপুরের সোহাগপুরের বাসিন্দারা। তারা এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান। ফাঁসির রায় এসে এই ফাঁসির রায় আমরা তাড়াতাড়ি দেখতে চাই, তাড়াতাড়ি হোক, আমরা এটা চাই। এটা চাইলে আমরা আত্মায় শান্তি হবে। আলবদর রাজাকার দালাল, তাদের একজন কমান্ডার ছিল, তার নাম হলো কামরুজ্জামান। বিচারের রায় হচ্ছে, ফাঁসির হুকুম হয়েছে। এই বিধবাদের তার রায় কার্যকর হইলে বিধবারা আত্মা এগুলা শান্তি পাবে। এদিকে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ এবং ফাঁসির আদেশ বহাল থাকায় ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে রায় ঘোষণার পরপরই মুক্তিযোদ্ধা সংসদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘোরে। পরে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিতে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। কুষ্টিয়ায় গতরাতের কালবৈশাখী আর ভারী শিলাবৃষ্টিতে 3 জন মারা গেছেন। বিধ্বস্ত হয়েছে বহু কাঁচা ঘরবাড়ি। এছাড়া শিলাবৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন নিয়ে চিন্তিত হলেও দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। কুষ্টিয়া থেকে এস এম রাশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে ভাঙা গাছ আর বিধ্বস্ত ঘরবাড়ি, শেষ সম্বলটুকু হারিয়ে মানুষগুলো চোখে মুখে শুধুই হাহাকার। একদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, অন্যদিকে ভারী শিলার আঘাত। রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে গোটা সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলা। দুমড়ে মুচড়ে গেছে ফসলের ক্ষেত, নষ্ট হয়ে গেছে লিচু, কাঁঠাল সহ নানা ফলদ গাছ। খুঁটি ও গাছ উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা। রাত 3:30টার দিকে ঝড় বৃষ্টি শিল সব একদম ঘর বাড়ি কিছুই নেই, সব ভুইদি ধরেন পানিতে। এখন বাড়িতে মানে 5-6 কাটা পেঁয়াজ তুলে তো সব এরকম অবস্থা। হঠাৎ শিলা বৃষ্টি হয়ে আমার 300টা আম গাছ ছিল, শেষ হয়ে গেছে এবং গোটা 50 লিচু গাছ, মেহগনি গাছ কিছু ভাঙেছে। তবে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কুমারখালী অঞ্চলের দক্ষিণাঞ্চলের এমন কোনো অঞ্চল নেই, গ্রাম নেই যে গ্রাম ক্ষতিগ্রস্ত হয়নি। অবিলম্বে তাদের অর্থনৈতিক সাহায্য, টিন এবং অর্থনৈতিক সাহায্য, এই দুইটা এই মুহূর্তে জরুরি প্রয়োজন। রোববার রাতের এই ঝড়ে 3টি উপজেলার অন্তত 3000 বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে 1.5 শতাধিক পরিবার। সময় সংবাদ, কুষ্টিয়া।
এদিকে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। খাবার ও পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন তারা। স্বাভাবিক হয়নি এখানকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও। এদিকে নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। বগুড়া থেকে রবিউল ইসলামের ছবি এবং মাজুদুর রহমানের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড কালবৈশাখী ঝড়ের দুদিন পরেও বিপর্যস্ত অবস্থায় রয়েছে বগুড়ার বিভিন্ন প্রান্ত। ঝড়ে ভেঙে পড়েছে বাড়িঘর, বিদ্যুতের খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, ফসলি জমি। বিপর্যস্ত পরিবারের অনেকে এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নেই খাবার, রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। ঘরতে এক মুঠ অন্ন নেই, আমি কি যে কি করি, ছেলে বাড়ি ঘর ঘর দুয়ার গাছপালা মুঠ ভাঙ্গে উড়ে নিয়ে গেছে। স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, তো আমি এখন থাকারও থান নাই। আমাদের ঘরের চাল ছিটাছিটি করে কোথায় কোন জায়গায় লেগে ফেলে দিছে খুঁজে পাওয়া যায়নি। একটা ঘর নেওয়া যায়নি, একটা ঘর নেওয়া গেছে, বারান্দাটা ছিল, বারান্দাটা মাটি দিয়ে শুয়ে পড়ে গেছে। এদিকে গ্রামের পাশাপাশি ঝড়ের তাণ্ডবে এখনো লণ্ডভণ্ড হয়ে আছে জেলা শহরও। রাস্তার বিলবোর্ড ভেঙে পড়ে কিংবা বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে শহরবাসীর দুর্ভোগ চরমে। কারেন্ট নাই, আমাদের লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে। কারেন্ট একবারই নাই, মানে একদম বিচ্ছিন্ন। আমার ঝড় এসে আমার ঘর বাড়ি সবকিছু একবারে ভাঙে তছনছ হয়ে গেছে। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা গেলেও উপজেলাগুলোতে বিদ্যুৎ পৌঁছাতে আরো 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। 70% এলাকা বিদ্যুৎ সরবরাহ কাল রাতের মধ্যে চালু করছি। বাকি এলাকার বিদ্যুৎ সরবরাহ আমরা আশা করি আজকের মধ্যে মোটামুটি সম্পন্ন করতে পারবো। পিডিবির যে এলাকাগুলো সেই এলাকাগুলো। পল্লী বিদ্যুতেরটা ওদের কথা আমি বলতে পারবো না। এদিকে নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা দেওয়া হয়েছে। 10টি উপজেলায় 50 মেট্রিক টন খয়রাতি চাল বিতরণের নিমিত্ত বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নিড অ্যাসেসমেন্টের ভিত্তিতে আরও বরাদ্দ প্রদান করা হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 91,894টি ও বাড়িঘর ভেঙে গেছে 98,968টি। ক্ষতিগ্রস্ত হয়েছে 4,000 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, বগুড়া। 3 বছর পর সিলেট ঢাকা সিলেট রুটে উদ্বোধন করা হলো বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট। বাংলাদেশ বিমানের বহরে নতুন 2টি উড়োজাহাজ সংযোজন হওয়ার পর অভ্যন্তরীণ এই রুটে ফ্লাইটগুলো চলাচল শুরু হলো। বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের বিমান চলাচল উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এর আগে 74 জন যাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট বিকেল 4টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবহরে ফ্লাইট স্বল্পতার কারণে গত 3 বছর ধরে এই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। নতুন 2টি বিমান অভ্যন্তরীণ 7টি গন্তব্যে চলাচল করবে। এদিকে দীর্ঘ 8 বছর পর আজ সন্ধ্যায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যশোর বিমানবন্দরে নামার মাধ্যমে ঢাকা রুটে বিমান চলাচল শুরু হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাতিলকৃত মনোনয়নপত্রের আপিল শুনানির দ্বিতীয় দিনে এখনো পর্যন্ত একজন মেয়র এবং 17 জন কাউন্সিলর প্রার্থীর বাতিল আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এই নিয়ে গত দুদিনে একজন মেয়র এবং 28 জন কাউন্সিলর প্রার্থীর বাতিল আদেশ বহাল থাকলো। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম আব্দুল্লাহর কাছে সকাল থেকে এই শুনানি শুরু হয়। এখনো পর্যন্ত একজন মেয়র, 19 জন সাধারণ কাউন্সিলর ও 3 জন সাধারণ সংরক্ষিত কাউন্সিলরের শুনানি শেষ হয়েছে। এর মধ্যে 5 জন সাধারণ কাউন্সিলরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গত 28 মার্চ মেয়র পদে 13 জন, কাউন্সিলর পদে 288 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 71 জন মনোনয়নপত্র জমা দেয়। বাছাই শেষে একজন মেয়র, 31 জন সাধারণ কাউন্সিলর এবং 10 জন সংরক্ষিত কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। টানা 3 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে পুরো চট্টগ্রাম শহর। প্রচুর বৃষ্টির কারণে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বহদ্দারহাট, আগ্রাবাদ, মুরাদপুর সহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে এইচএসসি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই নগরীর বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ার জন্য সিটি কর্পোরেশনের কাজের অবহেলাকে দায়ী করে সাধারণ মানুষ। গতকাল দুপুর থেকে আজ দুপুর 12টা পর্যন্ত 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ময়লাগুলো পর্যাপ্তভাবে পরিষ্কার না করার কারণে এই পানিটা উঠছে। সবাই বলে যে করবে,
নির্বাচন আসার আগে সে এ বলে এটা করবে ওইটা করবে, কেউ কিছু করে না, সবাই খালি নিজের পেটে চিন্তা করে। আর এখানে আপনারা বাঁচতেই থাকি পানিতে। বৃষ্টির কারণে রাস্তাঘাটে যানজট করে বৃষ্টি পানির জন্য কোথাও যেতে পারতেছি না, তার জন্য গাড়ি ডিস্টার্ব হয়েছে, গাড়ির ভিতরে পানি ঢুকছে। সাধারণ মানুষ খুবই কষ্টে পড়ে গেছে, প্রাইভেট কারগুলো যেতে পারতেছে না এই পানির জন্য। কথাটা কাজ করে না, অনেকবার দেখছি এরকমই আমরা কষ্ট ভোগ করি। এখানে 30 মিনিট বৃষ্টি হলে মানে পানি হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত উঠে যায়। নারায়ণগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে পালানোর সময় হাতে নাতে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বিকেল 4টার দিকে শহরের ডন চেম্বার এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা চালায় কয়েকজন শিবির কর্মী। এ সময় কয়েকটি হাত বোমাও বিস্ফোরিত হয়। পরে পালানোর চেষ্টা করলে ইউসুফ নামে এক শিবির কর্মীকে আটক করে স্থানীয় জনতা। তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর তানভীর আহমেদ সহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের হয়ে বিভাগের সামনে গিয়ে শেষ হয়। গত 29 মার্চ সিফাত আত্মহত্যা করেছে বলে জানায় তার শ্বশুরবাড়ির লোকজন, কিন্তু ময়নাতদন্তে সিফাতের থুতনিতে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় সিফাতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর সিফাতের স্বামী আসিফকে গ্রেফতার করে পুলিশ। বাংলার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল, জেল গেটে নিরাপত্তা জোরদার, সারা দেশে সতর্কাবস্থায় বিজিবি। যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে জানালেন আইনমন্ত্রী। কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন স্বজনরা। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল। বনানীতে ছোট ছেলে কোকর কবর জিয়ারত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। এবং কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে কুষ্টিয়ায় 3 জনের মৃত্যু, লণ্ডভণ্ড 1.5 সহস্রাধিক বাড়িঘর। বগুড়ার 12 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো খোলা আকাশের নিচে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।